আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং পড়াশোনার মধ্যে আছো। আজকে আমি সামষ্টিক অর্থনীতির ভোগ ও সঞ্চয় এই অধ্যায়ের পঞ্চম লেকচার নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। ইতিমধ্যে এখান থেকে আমরা 4টি লেকচার শেষ করেছি। আমি বিশ্বাস রাখি, যদি তোমরা এই লেকচারগুলো ভালোভাবে দেখে থাকো, এই অধ্যায়ের মানে থেকে যে কোনো প্রশ্ন আসলে আমার মনে হয় না তোমাদের আনসার করতে কষ্ট হবে। কারণ এই প্রত্যেকটা প্রথম থেকে শুরু করে এই পর্যন্ত আমাদের এই প্রত্যেকটা আলোচনার সাথে একটার সাথে একটার কিন্তু একটা ধারাবাহিকতা আছে, মিল আছে। এখন তোমরা যদি এই বিষয়গুলোকে লক্ষ্য রেখে মানে পড়াগুলোকে দেখো, তাহলে দেখবে যে এই অধ্যায়টা আসলেই একটা সহজ অধ্যায়। যাই হোক, আজকে এই ভোগ ও সঞ্চয় এই অধ্যায়ের আজকের পাঠ শেষে শিক্ষার্থীরা স্বল্পকালীন ভোগ অপেক্ষক ও দীর্ঘকালীন ভোগ অপেক্ষকের মধ্যে পার্থক্য চিহ্নিত করতে পারবে। আমরা গত ক্লাসগুলোতে স্বল্পকালীন ভোগ অপেক্ষকের বৈশিষ্ট্য এবং দীর্ঘকালীন ভোগ অপেক্ষকের বৈশিষ্ট্য পড়েছিলাম। ওই বৈশিষ্ট্যগুলোকেই দেখবা আজকে আলোচনায় নিয়ে আসছি, দুইটাকে একসাথে নিয়ে আসছি। এজন্যই বলছি যে এই আলোচনাগুলো যদি তোমরা ধারাবাহিকভাবে দেখে আসো, তাহলে আজকের আলোচনাটা কিছুই না, আমি দুইটাকে একসাথে শুধু নিয়ে আসছি। ঠিক আছে? তাহলে দেখবা তোমার কাছে একেবারে সহজ একটা আলোচনা আজকের। দেখো, আমরা এই স্বল্পকালীন ভোগ অপেক্ষক কাকে বলে এই সংজ্ঞাটা কি আমরা দেখছিলাম না, যে স্বল্পকালীন সময়ে আয় ও ভোগ ব্যয়ের মধ্যে যে সম্পর্ক, তার গাণিতিক প্রকাশকে স্বল্পকালীন ভোগ অপেক্ষক বলে। আমি বলছিলাম যে এই কথাটা আমার কাছে জানি কেমন লাগে, মনে বইয়ের ভাষা, কিন্তু এই জায়গাটা একেবারে সহজ। দুইটা অংশ নিয়ে কথাটা বলছি। একটা হচ্ছে যে ভোগ অপেক্ষকে স্বয়ংভূত ভোগ ও পরচিত ভোগ বিদ্যমান থাকে তাকেই স্বল্পকালীন ভোগ অপেক্ষক বলে। অর্থাৎ এই যে ভোগ অপেক্ষকটা মনে রাখো, সি সমান সমান এ প্লাস বি ওয়াই, তার মানে এখানে দুইটা অংশ আছে, একটা হচ্ছে স্বয়ংভূত ভোগ আর একটা হলো পরচিত ভোগ। তাহলে এই কারণে এই কথাটা বলছি, যে ভোগ অপেক্ষকে স্বয়ংভূত ভোগ ও পরচিত ভোগ বিদ্যমান থাকে তাকে স্বল্পকালীন ভোগ অপেক্ষক বলে। যেমন আমরা উদাহরণ হিসেবে আনছিলাম, দেখো সি সমান সমান এ প্লাস বি ওয়াই, যেখানে এ হচ্ছে স্বয়ংভূত ভোগ আর বি হচ্ছে প্রান্তিক ভোগ প্রবণতা আর ওয়াই হলো আয়। আর এই দুটাকে একসাথে বলা হয়, বি ওয়াইটাকে একসাথে বলা হয় পরচিত ভোগ। ঠিক আছে? তাহলে এই ভোগ অপেক্ষকটা হচ্ছে কি, কোন ধরনের ভোগ অপেক্ষক? স্বল্পকালীন ভোগ অপেক্ষক। এবার যাব দীর্ঘকালীন ভোগ অপেক্ষক। বলছে দীর্ঘকালীন সময়ে আয় ও ভোগ ব্যয়ের মধ্যে যে সম্পর্ক, তার গাণিতিক প্রকাশটাকে বলা হয় দীর্ঘকালীন ভোগ অপেক্ষক। আর ওইখানে বলছিলাম স্বল্পকালীন সময়ে, শুধুমাত্র এই জায়গাতে পরিবর্তন করছি আর এই জায়গাতে পরিবর্তন করছি। ঠিক আছে? তা আগের সংজ্ঞাটাই। তারপর এখানেও দেখো, ওইখানে বলছিলাম যে ভোগ অপেক্ষকে স্বয়ংভূত ভোগ ও পরচিত ভোগ উভয় বিদ্যমান থাকে, আর এখানে বলছি যে ভোগ অপেক্ষকে স্বয়ংভূত ভোগের অস্তিত্ব থাকে না, শুধুমাত্র পরচিত ভোগ বিদ্যমান থাকে, তাকে দীর্ঘকালীন ভোগ অপেক্ষক বলে। আবারও মনে মনে তুমি ওই ভোগ অপেক্ষকটা চিন্তা করো, ওইখানে ছিল কি, সি সমান সমান এ প্লাস বি ওয়াই। তাহলে এটা বলছিলাম স্বয়ংভূত ভোগ, তাহলে এটা থাকবে না এখানে, তাহলে থাকবে কি, সি সমান সমান বি ওয়াই।
ঠিক আছে, তাহলে দেখো এখানে যথা সি সমান সমান বি ওয়াই, যেখানে বি প্রান্তিক ভোগ প্রবণতা আর ওয়াই হলো আয়। তার মানে বি ওয়াইটি হচ্ছে কি ভোগ? পরচিত ভোগ। তাহলে আমরা স্বল্পকালীন ভোগ অপেক্ষক জানলাম, দীর্ঘকালীন ভোগ অপেক্ষক জানলাম। তার মধ্যে আমরা জেনে গেলাম কোথায় স্বয়ংভূত ভোগ থাকে, কোথায় থাকে না। ঠিক আছে, কিন্তু দেখো তো, লক্ষ্য করে পরচিত ভোগ দুইটার মধ্যে আছে। ঠিক আছে, কিছু জিনিস মনে রাখো, তাহলে আমাদের পার্থক্যতে গেলে আমাদের জন্য সুবিধা হবে। ঠিক আছে, তাহলে এখন আবার আমরা উদাহরণ হিসেবে দিতে পারি। ভোগ অপেক্ষকগুলো মনে রাখো। সি সমান সমান এখানে পড়ছিলাম এ প্লাস বি ওয়াই, আর এখানে হলো সি সমান সমান বি ওয়াই। ঠিক আছে, এখন আমরা পার্থক্যের দিকে যাব। এক নম্বরে দেখো বলছে এখানে স্বল্পকালীন ও দীর্ঘকালীন ভোগ অপেক্ষকের সংজ্ঞা এবং রেখাচিত্র পর্যালোচনা করে নিম্নোক্ত পার্থক্য পাওয়া যায়। সংজ্ঞা কিন্তু আমরা দেখলাম, যদিও রেখাচিত্র আগে দেখাই নেই, এখন আমরা গত ক্লাসগুলোতে দেখছিলাম, এখন এইগুলা আমরা এখানে আবার একটু নিয়ে আসতেছি। দেখো এক নম্বরে বলছি, দেখো স্বল্পকালীন ভোগ অপেক্ষকের কথা আসছি। স্বল্পকালে আয় শূন্য হলেও একটি নির্দিষ্ট পরিমাণ ভোগ বজায় থাকে। আয় শূন্য হলেও একটি নির্দিষ্ট পরিমাণ ভোগ বজায় থাকে, যাকে আমরা কি বলছিলাম? স্বয়ংভূত ভোগ বলা হয়। কিভাবে? যদি আমরা গত ক্লাসের আগের ক্লাসটা আমরা দেখে থাকি, দেখো এখানে ওয়াইয়ের মান শূন্য বসাইছি, বসানোর ফলে এটা পুরোটা কি হয়? শূন্য হয়ে যায়। ঠিক আছে, তাহলে সি সমান থাকে কত? এ। তাহলে এটাকে তো আমরা বলছিলাম কি ভোগ? স্বয়ংভূত ভোগ। এই কথাটা এখানে বলছি আমরা। স্বল্পকালে আয় শূন্য হলেও একটি নির্দিষ্ট পরিমাণ ভোগ বজায় থাকে, যাকে স্বয়ংভূত ভোগ বলে। এখানে একটু মিস্টেক হয়েছে, যাকে স্বয়ংভূত ভোগ বলে। ঠিক আছে, ভোগ আসবে কথাটা। তো যাই হোক, তারপরে দেখো অপরদিকে দীর্ঘকালে স্বয়ংভূত ভোগ থাকে না। ফলে এই জায়গাতে দেখো আয় যদি শূন্য হয়, তাহলে এই পুরাটার মান কি শূন্য হয়ে যাবে। এখানে আয় যদি শূন্য হয়, তাহলে এই পুরাটার মান কি হয়ে যাবে? শূন্য। তার মানে ভোগের মান সি এর মান কত হবে? শূন্য হবে। এখানে দেখাচ্ছি, দেখো এখানে আয় ওয়াই সমান জিরো হলে সি সমান বি ইন্টু জিরো সমান কত হবে? জিরো হবে। তাহলে এক নাম্বার বৈশিষ্ট্যটা কি তুমি এখন না দেখে পারবে কিনা খেয়াল করো। বলছি কি, স্বল্পকালে আয় শূন্য হলেও একটি নির্দিষ্ট পরিমাণ ভোগ বজায় থাকে, যাকে আমরা বলছি স্বয়ংভূত ভোগ। মান বসাই দেখাইলাম। আর দীর্ঘকালে স্বয়ংভূত ভোগ থাকে না, ফলে আয় শূন্য হলে ভোগও কি হবে? শূন্য হবে। এবার আসো দুই নম্বর পার্থক্যটাতে। স্বল্পকালীন ভোগ অপেক্ষক থেকে অঙ্কিত ভোগ রেখা মূল বিন্দুর উপর থেকে শুরু হয়ে ডান দিকে ঊর্ধ্বগামী হয়। আমরা আগের ক্লাসগুলোতে দেখছি, আবার বলছি, স্বল্পকালীন ভোগ অপেক্ষক থেকে অঙ্কিত ভোগ রেখা মূল বিন্দুর উপর থেকে শুরু হয়ে ডান দিকে ঊর্ধ্বগামী হয়। দেখো এই যে এটা স্বল্পকালীন ভোগ রেখা উঠছে কোন জায়গা থেকে? মূল বিন্দুর উপর থেকে। এই যে মূল বিন্দুর উপর থেকে, ঠিক আছে, উঠে ডান দিকে কি হয়েছে? ঊর্ধ্বগামী হয়েছে। এই জায়গাটাকে বলছে স্বল্পকালীন ভোগ অপেক্ষক থেকে অঙ্কিত ভোগ রেখা মূল বিন্দুর উপর থেকে শুরু হয়ে ডান দিকে ঊর্ধ্বগামী হয়। এখন মনে আছে কিনা দেখো, কেন আসলে এই মূল বিন্দুর উপর থেকে উঠছে? কারণ এখানে আয় যদি শূন্য হয়, ভোগ ব্যয় সি সমান কত হবে? এ হবে। অর্থাৎ আয় শূন্য হলেও এই পরিমাণ ভোগ কিন্তু ভোক্তা বজায় রাখবে, যেটাকে আমরা বলছিলাম স্বয়ংভূত ভোগ। আর এই স্বয়ংভূত ভোগের অস্তিত্ব থাকার কারণেই এই ভোগ রেখাটি লম্বক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয়। ঠিক আছে, এবার আসো একই কথা আমরা যদি দীর্ঘকালে নিয়ে যাই। দেখো অপরদিকে দীর্ঘকালে আয় শূন্য হলে, দীর্ঘকালীন ভোগ অপেক্ষকটা তুমি আবার মনে মনে চিন্তা করো। ঠিক আছে, আয় শূন্য হলে ভোগ ব্যয় কি হয়? শূন্য হয়। আর এই কারণে এই ভোগ রেখাটি মূল বিন্দু থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয়। দেখো আয় যদি শূন্য হয় দীর্ঘকালে, তাহলে ভোগ ব্যয়ও কি হয়? শূন্য হয়। আমরা একটু আগে দেখে আসছিলাম।
ঠিক আছে, তা আয় শূন্য হলে ভোগ ব্যয় শূন্য হওয়ার কারণেই এই ভোগরেখাটি মূল বিন্দু থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয়। আমি এখানে পরচিত ভোগরেখাটা দেখেছি, তো এই পরচিত ভোগরেখাটা না দেখে সরাসরি এখানে তুমি দেখাইতে পারতা যে সি সমান সমান বি ওয়াই, সি সমান সমান বি ওয়াই। ঠিক আছে, তাহলে এটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। ঠিক আছে, তাহলে সি সমান সমান বি ওয়াই মানে হচ্ছে যদি আয়ের মান শূন্য হয় তাহলে ভোগ ব্যয় কি হবে? শূন্য হবে। তার মানে এটা একেবারে এই জায়গাটাকে নির্দেশ করে। ঠিক আছে, তাহলে আমরা দ্বিতীয় পার্থক্যের বিষয়টাও জেনে গেলাম, অর্থাৎ রেখাচিত্রের মাধ্যমে পার্থক্যটা দেখাইছি। একটা লম্ব অক্ষ থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয়, আর একটা মূল বিন্দু থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয়। 3 নম্বর পার্থক্য দেখো এপিসি এর মাধ্যমে বলবো। স্বল্পকালে আমরা তার আগের ক্লাসটা অর্থাৎ তৃতীয় ক্লাসে আমরা দেখছিলাম স্বল্পকালীন ভোগ অপেক্ষকের বৈশিষ্ট্যের মধ্যে যে স্বল্পকালে এপিসি গ্রেটার দেন এমপিসি হয়। কিভাবে হয় এই মানগুলো আমরা বের করে দেখেছিলাম, এখানেও অবশ্য দেখাইছি। তো ওই জায়গাটা বুঝতে তোমার জন্য এখানে অ্যাপ্লাই করাটা সহজ হবে। ঠিক আছে, তাহলে এখানে প্রথমে আমরা স্বল্পকালীন একটা ভোগ অপেক্ষক নিলাম, সি সমান কি এ প্লাস বি ওয়াই। এখানে দেখো প্রথমে এপিসি এর মান বের করব। এপিসি সমান কি ছিল? সি বাই ওয়াই, অর্থাৎ মোট ভোগ ব্যয়কে মোট আয় দ্বারা ভাগ। তাহলে এখানে সি এর মান কত? এ প্লাস বি ওয়াই। সি এর মানটা আমরা বসাই দিলাম। এখন দেখো দুটো অংশকে আলাদা করে নিলাম, একটা হচ্ছে এ বাই ওয়াই, আর একটা হলো বি ওয়াই বাই ওয়াই। এবার এখানে এই ওয়াই ওয়াই কেটে দিলাম, তাহলে দেখো এটা তো অবিকল রয়ে গেছে এ বাই ওয়াই প্লাস এখানে থাকতেছে শুধু বি। তাহলে এই টোটালটা হচ্ছে কার মান? এপিসি এর মান একটা পেলাম। এবার এমপিসি এর মান বের করব। এমপিসি সমান সূত্রটা মনে আছে কিনা? ডেল সি বাই ডেল ওয়াই, অথবা যে ডিসি বাই ডিওয়াই। ঠিক আছে, আমরা সূত্রটা লিখলাম। এখানে দেখো এই সি এর মানটা আমি আবার বসাই দিচ্ছি, এই যে এটা সি এর জায়গায় মান বসাইলাম কত? এ প্লাস বি ওয়াই। এই যে ডিওয়াই এর সাপেক্ষে এর ডিফারেন্সিয়েশন বা অন্তর্কলন করলে এটার মান কত? শূন্য। কারণ আমরা কিন্তু জানি যে ধ্রুবকের ডিফারেন্সিয়েশন হচ্ছে শূন্য। আর এখানে দেখো ওয়াই, এখানে ওয়াই আছে, ওয়াই এর সাপেক্ষে এই ওয়াই এর অন্তর্কলন হচ্ছে 1। তাহলে এখানে থাকতেছে কত? বি। তাহলে 1 আর বি গুণন করলে থাকে কত? বি, কারণ এটা 0। ঠিক আছে, তাহলে এখানে শুধু থাকতেছে কত? বি। তাহলে তুমি দেখো প্রান্তিক ভোগ প্রবণতার মান হচ্ছে বি, আর এপিসি এর মান হচ্ছে এ বাই ওয়াই প্লাস বি। তার মানে এই অংশটা নিশ্চিত এই অংশের চেয়ে বড়। ঠিক আছে, কারণ এখানে বি তো আছেই, এখানেও বি আছে, এখানে বি আছে, কিন্তু বি এর সাথে আরো একটা অংশ যুক্ত আছে। এই কারণে এটা বড় আর এটা ছোট। এই কারণে আমরা এখানে দেখেছি যে স্বল্পকালে আসলে এপিসি গ্রেটার দেন কি হয়? এমপিসি হয়। এই যে এটা এই অংশটা এখানে আনছি, দেখো গ্রেটার দেন এই অংশটা আনছি, তার মানে এটা তো হচ্ছে এপিসি এর মান, আর এটা হলো এমপিসি এর মান। এই ঠিক একই জিনিস আবার দেখাবো দীর্ঘকালে। দীর্ঘকালে এপিসি সমান এমপিসি হয়। তাহলে দীর্ঘকালীন ভোগ অপেক্ষক নিচ্ছি আগে। সি সমান কত? বি ওয়াই। এবার আসো সেম ভাবে এপিসি এবং এমপিসি এর মানটা এখানে বের করব। তাহলে আবারও এপিসি সমান কত? সি বাই ওয়াই। সি এর মান কত এখানে? বি ওয়াই। দেখো সি এর জায়গায় মানটা বসিয়ে দিলাম। এবার ওয়াই ওয়াই কেটে দিলাম, তো রইল কত? বি। তার মানে এপিসি সমান কি হয়? বি হয়। আবার দেখো এমপিসি এর মানটা বের করব, সেম আগের মতোই। এমপিসি সমান ডিসি বাই ডিওয়াই। এখানে দেখো আবার সি এর মানটা বসিয়ে দিলাম, সি এর মান কত? বি ওয়াই। এখন এখানে যেহেতু ধ্রুবক অংশ নেই আর এই অংশটা আছে, এই অংশের জন্য এটা পাইছিলাম, তাহলে এখানেও সেম ভাবে দেখো ওয়াই সাপেক্ষে ওয়াই এর অন্তর্কলন কত? 1, আর সাথে আছে কত? বি। বিটা বসিয়ে দিলাম। তাহলে এখানে দেখো 1 দিয়ে বি এর গুণন করলে থাকে কত? বি। এখন এখানে এপিসির মান কত? বি।
আর এখানেও এমপিসির মান কত বি, তার মানে এই দুইটার মান কি সমান। তাহলে আমি লিখলাম দীর্ঘকালে এপিসি সমান সমান এমপিসি। ঠিক আছে, অর্থাৎ এখানে মানটা দেখিয়ে দিলাম এপিসি সমান সমান এমপিসি সমান সমান বি, অর্থাৎ এপিসি সমান সমান এমপিসি। তাহলে দেখো এই জায়গাতে তোমাকে যদি এখন বলা হয়, এটা এক নম্বরের প্রশ্ন হতে পারে, এক নম্বরের জন্য তো এত বড় লেখার দরকার নাই, তোমাকে প্রশ্ন করতে পারে যে স্বল্পকালে এপিসি আর এমপিসি এর সম্পর্ক লেখো এক নম্বরের জন্য। তাহলে তুমি লিখবা কি স্বল্পকালে এপিসি গ্রেটার দেন এমপিসি হয়। যদি বলে দীর্ঘকালে এপিসি এবং এমপিসি এর সম্পর্ক লেখো, তাহলে কি লিখবা এপিসি সমান সমান এমপিসি হয় দীর্ঘকালে। ঠিক আছে, এবার চতুর্থ পার্থক্যটাতে যাচ্ছি আমরা। স্বল্পকালে এপিসি আয়ের উপর নির্ভরশীল, আবার আয় বাড়লে এপিসি হ্রাস পায় এবং আয় কমলে এপিসি বৃদ্ধি পায়। এটাকে আমরা একটা গাণিতিক অপেক্ষকের মাধ্যমে দেখাবো। দেখো সি সমান সমান আমরা ধরে নিচ্ছি 100 প্লাস 0.5y। ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা কি করব, যে আগে এপিসি এর মানটা বের করব। এপিসি সমান সমান কত সি বাই ওয়াই, সি এর মান কত দেখো 100 প্লাস 0.5y, সি এর মানটা বসালাম। সেম আগের মতো এই দুটো অংশকে আলাদা করে নাও, এই একটা অংশ এই একটা অংশ আলাদা করলাম। 100 বাই ওয়াই প্লাস 0.5y বাই ওয়াই, এখানে উপরে নিচে দেখো ওয়াই ওয়াই কেটে দিলাম, তাহলে এখানে রয়েছে কত 100 বাই ওয়াই প্লাস 0.5, এখানে শুধু থাকে কত 0.5। এটা আমরা আগে বের করে নিলাম। এখন আমরা আসলে দেখাবো যে আসলে আয়ের উপরে যে এপিসিটা নির্ভরশীল, একটা অংশ কথা বললাম, তারপর আবার বলবো যে আয় বাড়লে আসলে এপিসি কমে যায়, আবার আয় কমলে এপিসি বেড়ে যায়, যে কোনো একটা দিয়ে দেখালে হবে। তো আমরা এখন নিলাম এখানে এই আয়ের মানটা বসাবো। ঠিক আছে, তো আমরা ধরে নিলাম আয় প্রথম অবস্থায় ওয়াই সমান কত 100, এটা বসাবো এই ফাংশনটার মধ্যে। তাহলে এপিসি সমান কত হয় দেখো 100 বাই 100 প্লাস 0.5। ঠিক আছে, তাহলে এই 100 কেটে দিলে থাকে কত 1, আর এখানে থাকতেছে কত 0.5, তাহলে দুইটা যোগ করলে কত হয় 1.5। ঠিক আছে, এবার লক্ষ্য করো যে যদি আয়ের মানটা বাড়ে বা কমে, তাহলে এপিসির মানও যদি বাড়ে বা কমে, তাহলে তো আমি বলতে পারবো যে স্বল্পকালে এপিসি আয়ের উপর কি নির্ভরশীল। তারপর আবার এখানে যে কিভাবে নির্ভরশীল, এইটারও আমার এই ব্যাখ্যাটা চলে আসবে। ঠিক আছে, দেখো ওয়াই সমান যদি আমি 200 বসাই, তাহলে কি হয় এপিসি সমান আমার মূল ফাংশনটা কিন্তু এটা। ঠিক আছে, আমি নিয়ে আসছি যে উপরে কত 100, আর নিচে ওয়াই এর জায়গায় কত বসালাম 200, 200, এই যে এখানে 200 আছে 200 বসালাম। তো 100কে যদি 200 দিয়ে ভাগ দেই, তাহলে এটার রেজাল্ট আসে কত 0.5, আর এখানে আছে কত 0.5, এই দুইটা যোগ করলে কত হয় 1। তাহলে দেখো যে এই এপিসির মানটা পরিবর্তন হচ্ছে কার কারণে, আয়ের কারণে। ঠিক আছে, তাহলে প্রথম কথাটা চলে আসছে যে স্বল্পকালে এপিসি আয়ের উপর নির্ভরশীল। এবার দ্বিতীয় কথাটা এখানে দেখো, আয় 100 বেশি না 200 বেশি, নিশ্চিত 200 বেশি। ঠিক আছে, তার মানে এই আয় কিন্তু বাড়ছে, আয় বাড়ছে। আর এপিসি এর মানটা দেখো তো 1.5 বেশি না 1 বেশি, নিশ্চিত 1.5 বেশি। তার মানে আমি দেখলাম কি আয় বৃদ্ধি পাওয়ায় এপিসি এর মানটা কিন্তু হ্রাস পেয়েছে। উল্টা কথা যদি বলো, আয় যদি 200 থেকে 100 কমে যায়, তাহলে এপিসির মান 1 থেকে বেড়ে কত হবে 1.5। তার মানে এই কথাটা চলে আসছে যে আয় বাড়লে এপিসি কমে, আবার আয় কমলে এপিসি বাড়ে। এটা হচ্ছে কোন কালের কথা, স্বল্পকালের। এবার আমরা দেখব দীর্ঘকালে কি ঘটনা ঘটে। এই যে এখানে কথাটা নিয়ে আসলাম,
আয় বাড়লে এপিসি কমে। এবার দীর্ঘকালে যাচ্ছি আমরা, দেখো দীর্ঘকালে এপিসি কি থাকে? স্থির থাকে। এপিসি স্থির থাকে। তাহলে এখানে আমরা একটা দীর্ঘকালীন যে সংখ্যাগত একটা সমীকরণ নেব। তাহলে ভোগ অপেক্ষক সি সমান কত? 0.5y। এখন এখান থেকেও আমরা এপিসি বের করব। এপিসি সমান কি? সি বাই ওয়াই। সি এর মান বসালাম 0.5y, ওয়াই ওয়াই কেটে দিলাম, রইল কত? 0.5। ঠিক আছে, তাহলে এখন দেখো তো, যদি আমি আয় বসাইও, আয়ের মান যদি পরিবর্তন করিও, এই এপিসি এর মানের কোনো পরিবর্তন হওয়ার সুযোগ নাই, কারণ এখানে ওয়াই নাই। ঠিক আছে, ওয়াই দ্বারা এটা প্রভাবিত হবে না। দেখো ওয়াই সমান যদি 100 হয়, তাহলে এপিসি এর মান কত হবে? 0.5ই। ঠিক আছে, এখন ওয়াই এর মান যদি আমি 200 বসাই, তাহলে এপিসি এর মান কত? 0.5। অর্থাৎ এক্ষেত্রে এই 0.5 এর সাথে ওয়াই এর সম্পর্ক না থাকায় এখানে আয়ের পরিবর্তন হওয়া সত্ত্বেও এপিসি এর মানটা কি হচ্ছে না? পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ সে স্থির থাকছে। তাহলে আমি লাস্ট কথা বলতে পারি কি? দীর্ঘকালে এপিসি কি থাকে? স্থির থাকে। এখন তাহলে আবারও যে অল্প কথার মধ্যে চলে আসি, যে স্বল্পকালে এপিসি আয়ের উপর নির্ভরশীল, আর দীর্ঘকালে এপিসি কি থাকে? স্থির থাকে। ঠিক আছে, এবার আমরা একেবারে লাস্ট ইয়েতে চলে আসছি। স্বল্পকালে আয়ের ওঠানামার সাথে এপিসি পরিবর্তিত হয়। একটু আগে যে কথা আসছি ওইখান থেকে আবার একটু কথা আনছি, এই কথাটাই মূল কথাটা নিয়ে আসছি, যে স্বল্পকালে আয়ের ওঠানামার সাথে এপিসি পরিবর্তিত হয়। তাই স্বল্পকালীন ভোগ অপেক্ষককে অনানুপাতিক বা অসমানুপাতিক ভোগ অপেক্ষক বলে। এই জায়গাটা 1 নম্বরের জন্য আমাকে মনে রাখতে হবে। স্বল্পকালীন ভোগ অপেক্ষক হচ্ছে অনানুপাতিক বা অসমানুপাতিক ভোগ অপেক্ষক। আবার এই ভোগ অপেক্ষকটাকেই চক্রজনিত ভোগ অপেক্ষকও বলা হয়। ঠিক আছে, আসলে মূলত অনানুপাতিক বা অসমানুপাতিক হওয়ার পিছনে মূল কারণটা হচ্ছে স্বয়ংভূত ভোগের যে উপস্থিতি। ঠিক আছে, এবার আসো দীর্ঘকালের কি ঘটনা। দীর্ঘকালে এপিসি কি থাকে? স্থির থাকে। তাই দীর্ঘকালীন ভোগ অপেক্ষককে সমানুপাতিক বা যুগব্যাপী ভোগ অপেক্ষক বলা হয়। এই যেখানে বলছি 1 নম্বরের জন্য মনে রাখতে হবে যে স্বল্পকালীন ভোগ অপেক্ষকটা হচ্ছে সমানুপাতিক ভোগ অপেক্ষক। অথবা তোমাকে যদি প্রশ্ন করা হয় যে কোন ধরনের ভোগ অপেক্ষককে যুগব্যাপী ভোগ অপেক্ষক বলা হয়, তাহলে এটা হচ্ছে দীর্ঘকালীন ভোগ অপেক্ষককে যুগব্যাপী ভোগ অপেক্ষক বলা হয়। এই ছিল আজকের টোটাল আলোচনাটা। এখান থেকে আজকের এই আলোচনা থেকে আমরা এখন দেখব আসলে এখানে কি কি প্রশ্ন আমরা আলোচনা থেকে পাইতে পারি। ঠিক আছে, আমরা একটু দেখে নিই। অতি সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে ভিতর থেকে আরো প্রশ্ন করতে পারে, আমি 2টা প্রশ্ন এখানে নিয়ে আসছি। যে দীর্ঘকালীন ভোগ অপেক্ষকে এপিসি এবং এমপিসি এর সম্পর্ক লিখো। আমরা কিন্তু বলছিলাম, মনে আছে কিনা দেখো, যে দীর্ঘকালে এপিসি আর এমপিসি কি হয়? সমান হয়। আর স্বল্পকালীন ভোগ অপেক্ষকে এপিসি এবং এমপিসি এর সম্পর্ক লিখো। তাহলে স্বল্পকালের এপিসি এমপিসির চেয়ে কি বেশি, অর্থাৎ এপিসি গ্রেটার দেন এমপিসি হয় স্বল্পকালে। ঠিক আছে, এবার দেখো এখানে বড় প্রশ্ন, আলোচনাই তো করলাম একটি প্রশ্ন, এই জন্য এখানে বড় প্রশ্ন আমাদের একটি, যে স্বল্পকালীন ও দীর্ঘকালীন ভোগ অপেক্ষকের মধ্যে পার্থক্য নির্দেশ করা। ঠিক আছে, তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি গত 2টা ক্লাস তোমরা ভালোভাবে দেখে থাকো, আমি বিশ্বাস করি আজকের ক্লাসটা তোমাদের কাছে একটা ট্রায়াল মাত্র। আজকের ক্লাসটা 2টাকে আমি একত্রিত করছি, আর বাড়তি কোনো কাজ এখানে করি নাই। এই জন্য আমি বলবো তোমরা ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখো। আমি আমি এতটুকু তোমাদের এসুরেন্স দেব, তোমরা এই বিষয়টা অর্থাৎ সামষ্টিক অর্থনীতি তোমরা অবশ্যই অবশ্যই একটা ভালো রেজাল্ট করতে পারবে। কারণ তোমরা মুখস্থ করার কারণেই তোমরা অনেক কিছু বোঝো না। পরীক্ষার আগে দিয়ে তো শুধুমাত্র মানে মুখস্থের উপরে থাকো, এজন্য না বোঝেই পড়ে থাকো। ঠিক আছে, আমি আশা করব এখন থেকে নিয়মিত পড়াশোনাটা করো,
দেখবা একেবারেই তুমি এই বিষয়টা সম্পর্কে একটা ভালো ধারণা নিতে পারবে। যাই হোক, আমরা একেবারে শেষ প্রান্তে চলে আসছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং বারবার একটি কথাই তো বলি, নিয়মিত পড়াশোনার মধ্যে থাকো। ঠিক আছে? ধন্যবাদ সবাইকে।